নমস্কার, আমি ভারত মান্না। আমি মহিষাদল পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তো গত নভেম্বর মাসে আমাদের পরিবারে একটি বিপদ ঘনিয়ে এসেছিল। সেই বিপর্যয় থেকে আমরা কিভাবে কাটিয়ে উঠলাম কেবলমাত্র নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের যে অতি ট্যালেন্টেড ডাক্তারদের যে টিম রয়েছে তাদের জন্য, সেই গল্পই আপনাদের আজকে শোনাবো। গল্প কেন বলছি তার কারণ, গত 9 নভেম্বর আমার ভাগনা রুদ্রপ্রসাদের জন্ম হয়, ঠিক দুপুর 12টার সময়। শুরুতে সবকিছুই ঠিক ছিল, আমাদের পরিবারের সবাই খুবই খুশি, ছেলে হয়েছে, যেমন সব পরিবারেই হয়। কিন্তু ধীরে ধীরে অ্যারাউন্ড 4 PM 5 PM ওর একটা গোয়ানির আওয়াজ পাওয়া যায়। তো নার্সিংহোমে যে নার্সরা ছিলেন ওনারা খুব একটা সেভাবে কেয়ার করেননি। তারপর যখন অ্যারাউন্ড 5 PM 5:30 PM যখন ডাক্তারবাবু আসেন, তো উনি প্রথম ফিল করলেন যে আমার ভাগনা ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তো সেই শ্বাস নিতে সমস্যা যখন হয় তখন ওরা জানান যে ওদের নার্সিংহোমে কোনো রকম ভেন্টিলেশনের ফেসিলিটি নেই। তো আমাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে ডিসচার্জ করে নিয়ে যেতে হয় তমলুক। তমলুকে আমাদের মহিষাদলের পরে তমলুকেই ওখানে মেডিকেল ফেসিলিটিটা অনেকটা ভালো। কিন্তু সেখানে যাওয়ার পরেও প্রিলিমিনারি কিছু চিকিৎসা করার পর ওখানে ডাক্তারবাবুরা বললেন যে না, ওদের কাছেও এই মুহূর্তে যে ক্রিটিক্যাল কন্ডিশন সেই চিকিৎসা দেওয়ার মতো ফেসিলিটি ওনাদের নেই। তো প্রিলিমিনারি কিছু চিকিৎসা করার পর ওকে ওখান থেকেও ডিসচার্জ দেওয়া হয় এবং বলা হয় আমাদের যে আমরা ইমিডিয়েটলি যেন আরো কোনো বড় হসপিটাল, এবার আমাদের পূর্ব মেদিনীপুর থেকে বড় হসপিটাল বলতেই আমাদের বেসিক্যালি কলকাতাতেই আসতে হয়, তো সেখানে আসার জন্য আমরা ওখান থেকে ডিসচার্জ পাই অ্যারাউন্ড 10 PM। তারপর ওখান থেকে একটা PICU অ্যাম্বুলেন্সে করে আমরা যখন পাড়ি দিই, আমরা সত্যি বলতে আমরা তখন কি করব কি না করব, কোথায় কোন হসপিটালে যাব সেটার কোনো কিছুই আমাদের আইডিয়া ছিল না। ওর অক্সিজেন স্যাচুরেশনটা ড্রপ করতে শুরু করেছিল, আমরা শুরু করেছিলাম অ্যারাউন্ড 85 থেকে, আর আমরা যখন হাইওয়েতে উঠলাম অ্যারাউন্ড 10:30 বা 11, তখন ওর স্যাচুরেশনটা, অক্সিজেন স্যাচুরেশনটা ড্রপ করতে করতে অ্যারাউন্ড 50-55 এভাবে ফ্লাকচুয়েট করছিল। তো আমরা খুবই প্যানিক করছিলাম। তখন অন দ্য ওয়েতে কয়েকটা হসপিটাল ছিল, খুবই নামকরা হসপিটাল, কিন্তু আমরা সেখানে যাওয়ার একটা জায়গায় আমরা হল্ট করলাম যদি ইমার্জেন্সিতে কোনো সুবিধা পাওয়া যায় বা ভেন্টিলেশন ফেসিলিটি পাওয়া যায়। কিন্তু আমরা নিরাশ হই, কারণ ওই হসপিটালগুলোতে কোনো ভেন্টিলেশন ফেসিলিটি সেভাবে ছিল না। তখন আমরা যেই PICU অ্যাম্বুলেন্সে করে আসছিলাম, তো ওখানে যিনি ছিলেন, যিনি টেকনিশিয়ান, তো উনি আমাদের সন্ধান দেন যে আমরা নিয়ার বাই হাওড়ার কাছে আমাদের এই নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালটা রয়েছে এবং সেখানে ভেন্টিলেশন হয়তো হলেও অ্যাভেলেবল হতে পারে। তো আমরা ইমিডিয়েটলি ওই নাম্বারে কন্ট্যাক্ট করি এবং যিনি ছিলেন এমার্জেন্সিতে উনি আমাদের বলেন হ্যাঁ রয়েছে ভেন্টিলেশন ফেসিলিটি, তো আমরা যেন ইমিডিয়েটলি আসি। তো সেই সময় হাইওয়েতে কিন্তু ওই দিন রাতে প্রচন্ড জ্যাম ছিল, আর ওই প্যানিক অবস্থায় আমরা কিভাবে হসপিটালে নারায়ণাতে এলাম সেটা এখন ভাবলেও গা ছমছম করে। তো আমরা যখন এখানে আসি তখন অ্যারাউন্ড রাত্রি 2টো, আর তারপর এখানে আসার সাথে সাথেই এখানে যে এমার্জেন্সি ওয়ার্ডে যারা ছিলেন তারা ইমিডিয়েটলি আমাদের বেবিকে প্রিলিমিনারি যা চেক আপ করার বা আমরা তমলুক থেকে যে ডিসচার্জ সার্টিফিকেটটা নিয়ে আসি ওখানে যা মেনশন ছিল, তো সেটার বেসিসে ওকে অ্যাডমিট করা হয় এবং আমাদের ইনিশিয়ালি বলা হয় যে বেবি খুবই ডিস্ট্রেসড কন্ডিশনে রয়েছে। তো ইমিডিয়েটলি ওকে ICU-তে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশন ফেসিলিটি শুরু করা হয়। কিন্তু আমরা তখনও জানতাম না ওই দিন যে এক্স্যাক্টলি আমাদের বেবির কি হয়েছে। পরের দিন সকালে যখন ডক্টর শুভদীপ দাস যখন উনি রাউন্ডে আসেন, উনি ডায়াগনোসিস করে বেস্ট অন দ্য চেস্ট এক্সরে বা আরো যে সমস্ত কিছু মেডিকেল ডায়াগনস্টিক্স প্রসিডিওর রয়েছে, উনি আমাদের জানান যে আমাদের বেবির মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়েছে। তো মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমটা খুব সহজ কথায় বলতে গেলে, বেবি যখন আমাদের মায়ের পেটের মধ্যে থাকে তখন যদি স্ট্রেসে ওখানে স্টুল মল ত্যাগ করে, সেটা ওই ফ্লুইডের সাথে মিশে গিয়ে ওটা খুবই একটা টক্সিক কেমিক্যালে পরিণত হয়, আর সামহাও সেটা যদি কেউ ইনহেল করে নেয় বেবি, তখন ওর লাংসটা প্রচন্ড ভাবে ড্যামেজ হয়। তো আমরা খুবই গ্রেটফুল শুভদীপ বাবুর কাছে যে উনি খুব সহজেই সেই ডায়াগনোসিসটা করতে পেরেছেন, কারণ ডায়াগনোসিসটা না হলে কিন্তু এইটা চিকিৎসা করা হয়তো সম্ভব হতো না। তো ইমিডিয়েটলি যখন ওকে ডায়াগনোসিস করা হয়, তো শুভ
শুভদীপ বাবু আমাদের কাছে এভরিডে জানাতেন যে এই মুহূর্তে আমাদের পেশেন্টের কি কন্ডিশন বা নেক্সট স্টেপ কি, বা উনি কিভাবে পুরো প্রসিডিওরটাকে ফলো করছেন। তো ওকে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশনে রাখা হয়, কারণ ও সেই মুহূর্তে নর্মাল ভেন্টিলেশন থেকে অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতায় ছিল না। আর ওটার সাথে সাথে আরো পুরো মেডিকেল টিমের যে স্পেসিফিক্যালি ফিজিওথেরাপিস্ট যিনি ছিলেন বা এখানে যে নিউট্রিশনিস্ট যে ছিলেন, কারণ আমাদের বেবি তখন কিন্তু মায়ের কাছে ছিল না, আমার দিদি তখন রয়েছে মহিষাদলে আর বেবি রয়েছে নারায়ণাতে। তো সেই ক্রিটিক্যাল কন্ডিশনে ওই হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশন থেকে ধীরে ধীরে আমরা রোজই যখন আসতাম এখানে, তখন ডাক্তারবাবু আমাদেরকে আপডেট দিতেন, এবং সন্ধ্যেবেলা করেও আমরা যখন ওয়ার্ডে কল করতাম তখন প্রত্যেকটি নার্স যারা ছিলেন ওনারা খুবই হেল্পফুল, খুবই শান্তভাবে আমাদের সাথে শেয়ার করতেন যে বেবির কি কন্ডিশন, কারণ আমরা ইন পার্সন তো ওখানে থাকতে পারছিলাম না। তো আরেকটা স্পেসিফিক মেনশন আমি করব, কয়েকদিন পর বেবি তখনও হাই ফ্রিকোয়েন্সিতে, আমরা অ্যারাউন্ড 11টা 11:30 আমরা ওখানে ওয়েট করছি, আর শুভদীপ বাবু রাউন্ডে এলেন। ইমিডিয়েটলি উইথিন 15-20 মিনিটস আমরা দেখলাম সব নার্সরা আমাদের বেবির কাছে ভিড় করে কিছু একটা হয়েছে। আমরা তখন আরো প্যানিক হলাম। তো শুভদীপ বাবু বেরিয়ে এসে আমাদের যেটা বললেন, ওর নিউমোথোরাক্স হয়েছিল। নিউমোথোরাক্স, ওর লেফট যে লাংসটা রয়েছে ওটা কোলাপস করে গেছিল। তো সেই মুহূর্তে এমার্জেন্সি ওয়েতে ওখানে আবার সেটা ট্রিটমেন্ট করা, যেটা আমরা খুবই গ্রেটফুল যে শুভদীপ বাবু ওটাকে ডিটেক্ট করতে পেরেছিলেন সেই মুহূর্তে, তার জন্যই ফার্দার স্টেপটা নিতে পেরেছিলেন। এবং সেই জায়গা থেকে আমরা টোটাল 3 উইকস এখানে আমাদের বেবি ছিল। ফার্স্ট 2 উইকস ও মায়ের থেকে আলাদা ছিল, থার্ড উইকে ওর মাকে এখানে আনা হয়। তো তারপর সেই জায়গা থেকে হাই ফ্রিকোয়েন্সি থেকে ধীরে ধীরে নামিয়ে নর্মাল ভেন্টিলেশন, তারপর কমপ্লিটলি ভেন্টিলেশনে ফ্রি অক্সিজেন ও ব্রিথ করছিল এয়ার থেকে। তো এই যে পুরো জার্নিটা, এটা আমাদের কাছে কোনো রূপকথার গল্পের থেকে কম কিছু না। আমরা খুবই গ্রেটফুল স্পেসিফিক্যালি ডক্টর শুভদীপ দাসের কাছে, উনি আমাদের কাছে ভগবানের মতো এসে আমাদের বেবিকে ফিরিয়ে দিয়েছেন। আর তাছাড়াও পুরো নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত এই মেডিকেল ফেসিলিটি, মেডিকেল টিম, নার্স এবং সমস্ত কর্মচারীরা, ইভেন অ্যাডমিশনে যারা রয়েছেন ওনারা আমাদেরকে খুবই হেল্প করেছিলেন ওই রকম একটা স্ট্রেসফুল কন্ডিশনে। তো আমি এটুকুই বলবো, যে কোনো বাবা মা বা পেরেন্টস যারা নিউলি পেরেন্টস, যাদের হয়তো খুব একটা আইডিয়া নেই যে বেবির কি সমস্যা হতে পারে বা কি, তো শুভদীপ বাবুকে আমি হাইলি রিকমেন্ড করব। আর সাথে সাথে রিকমেন্ড করব নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের যে চাইল্ড কেয়ার সেকশনটা রয়েছে, কারণ আমরা আমাদের গল্পের মতো আমাদের বেবিকে আমরা ফিরে পেয়েছি। তো আশা করছি আগামী দিনে আপনাদেরও কোনো সমস্যা হলে আপনারাও সেইভাবেই নির্দ্বিধায় আপনাদের কাছের মানুষ আপনাদের বেবিকে সুস্থ স্বাভাবিক করে বাড়ি নিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ। যে শিশুটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই শিশুটি আমাদের কাছে এসেছিল যেদিনকে জন্মায় সেদিনকে, এবং এই শিশুটি অত্যন্ত বেশি শ্বাসকষ্ট নিয়ে প্রথমে আমাদের কাছে প্রেজেন্ট করে, আর শিশুটি এসেই আমাদের এখানে ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে, আমরা তাকে ভেন্টিলেট করি। এই শিশুটি যে রোগে সাফার করছিল আমরা তাকে বলি মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম ডাক্তারি ভাষায়। এইখানে কি হয়, এইখানে বাচ্চা যখন জন্মায়, জন্মানোর সময় বাচ্চা যে পায়খানা করছে সেটা বাচ্চার গলার মধ্যে ঢুকে যায়, বাচ্চা খেয়ে ফেলে, এবং তার মধ্যে যে দূষিত পদার্থগুলো সেইগুলো ফুসফুসে যাওয়ার ফলে ফুসফুস অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবলভাবে শ্বাসকষ্ট শুরু হয়। তো এটি একটি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন এবং ক্রিটিক্যাল অসুখ, এবং এইখানে যদি ঠিকঠাক সঠিক সময় সঠিক চিকিৎসা না করা যায় তাহলে প্রাণহানির সমূহ সম্ভাবনা থাকে। তো এই বাচ্চাটিকে যখন আমরা ভেন্টিলেট করি, ভেন্টিলেশনে দেওয়ার পরেও দেখা যায় বাচ্চাটার অক্সিজেনের লেভেল অত্যন্ত কম, তার শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি। তাই জন্য আমাদের তখন সিদ্ধান্ত নিতে হয় যে আমরা একটি স্পেশাল ফর্ম অফ ভেন্টিলেশন, যাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশন বলি, যেটা আমাদের হসপিটালে আমাদের ইউনিটের মধ্যে আছে, সেই হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশনে সেই বাচ্চাটিকে দেবো। তো হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশনের একটা অত্যন্ত উচ্চ স্তরের ফর্ম, এবং যখন নর্মাল ভেন্টিলেশনে হচ্ছে না, যখন আমাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, তখনই আমরা ইউজ করে থাকি। এই হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশনও যদি এইরকম ক্ষেত্রে ফেল করে, তখন আমাদের হাতে আর করার থাকে না, তখন আমরা লাইফ সাপোর্ট থেরাপির যেটা হাইয়েস্ট ফর্ম, তাকে আমরা ECMO বলি, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, তখন তাতে দিতে হয়। যাই হোক, এই বাচ্চাটিকে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে দিই, এবং হাই ফ্রিকোয়েন্সিতে দিয়ে আগামী 7 দিন সে হাই ফ্রিকোয়েন্সি থাকে। আস্তে আস্তে তার কন্ডিশন ইমপ্রুভ হতে থাকে। মাঝখানে অনেকগুলো ওপর নিচ হয়, মাঝখানে একবার তার ফুসফুস ফেটে গিয়ে বুকের মধ্যে হাওয়া জমে যায়, এবং সেটাও একটি ইকুয়ালি লাইফ থ্রেটনিং সিচুয়েশন। আমাদের সঙ্গে সঙ্গে কার্ডিয়াক সার্জনরা, আমাদের যারা টিমে আছেন, তারা এসে সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে একটি ফুটো করে একটি টিউব দেন যাতে সেই হাওয়াটি বেরিয়ে যায়, একে আমরা নিউমোথোরাক্স বলে থাকি। তো সব মিলিয়ে বাচ্চাটি খুবই অসুস্থ ছিল, কিন্তু মোটামুটি
থেকে 14 দিন পরে আমরা তাকে সাপোর্টিভ থেরাপির মাধ্যমে আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে বার করতে সক্ষম হই। তারপরেও দীর্ঘদিন তার সময় লাগে রিহ্যাবিলিটেশনের জন্য। এরকম যে কোনো ক্ষেত্রে যেখানে লাংস জন্ম থেকেই অত্যন্ত ক্ষতিগ্রস্ত, সেখানে রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি এইগুলোর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি মাত্রায় চলে আসে। আমাদের নার্সিং টিম, আমাদের ফিজিওথেরাপিস্টদের টিম, তারা নিরলস প্রচেষ্টায় আস্তে 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 বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে এবং প্রায় আমাদের আইসিইউতে 1 মাস পরে আমরা বাচ্চাটিকে ঘরে ছাড়তে সক্ষম হই। আমি খুবই আনন্দের সাথে বলছি, আমি আজকেই বাচ্চাটিকে ফলো আপে দেখলাম, এই নিয়ে দ্বিতীয়বার। তার প্রথমে এই ফুসফুসের জন্য কিছু হার্টেও সমস্যা হচ্ছিল, কিন্তু আজকে তার প্রায় 3 মাসের কাছাকাছি বয়স এবং সে সম্পূর্ণ একটি সুস্থ 3 মাসের বাচ্চা। তার এই মুহূর্তে কোনো সমস্যা নেই, তার কোনো অক্সিজেনের রিকোয়ারমেন্ট নেই, সে তার যে রুটিন টিকাকরণ সে হচ্ছে, সে একদম মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছে, ওজন একদম ঠিকঠাক গেইন হচ্ছে। তাই জন্য আমি এটা পরিশেষে বলতে চাই, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম একটি খুব ক্রিটিক্যাল অসুখ, কিন্তু যদি সঠিক সময়, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা যায়, তাহলে যেটা নর্মাল সার্কামস্টান্সে খারাপ হতে পারে সেই ফলাফলটা খুবই ভালো হয়। এবং আমাদের ইউনিটে আমরা যদি এর থেকে বেশি সাপোর্টের দরকার হতো সেটাও আমরা দিতে পারতাম, কিন্তু এটি বাচ্চাটিরই লাক, আমি বলবো তাকে অত বেশি সাপোর্ট দিতে হয়। ধন্যবাদ।